সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী পলাশ লোহ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। অভিনেতা ও সঙ্গীত শিল্পী, যদিও আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি যে আপনি সঙ্গীত জগতে তো আছেন শুরু থেকে, পরবর্তীতে অভিনয়ে যুক্ত হওয়া, এই দুটো প্রফেশন ব্যালেন্স করে এখন কাজ করছেন পুরোদমে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনটার প্রতি এখনো বেশি মন টানে? সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে মিউজিক নিয়ে, কারণ মিউজিকের কাজ ইউটিউব নির্ভর যে চ্যানেলগুলো, তাদের বেশিরভাগ কাজগুলোই রিলিজ হচ্ছে। আর নাটকের কাজ একটু বেছে বেছে করা হয় যেহেতু, তাহলে ওই জায়গাটা একটু ব্যস্ততা কমই আছে। তো মিউজিকটার কাজই বেশি করছি, নিজে গাচ্ছি, সুর করছি, কম্পোজিশন করছি, আমার অন্যরা গাচ্ছে, এই কাজগুলো বেশি করা হচ্ছে আর কি, ব্যস্ততা এইদিকেই বেশি। কি মনে হয় কোন পরিচয়ে মানুষ আপনাকে বেশি চেনে? সঙ্গীত শিল্পী হিসেবেই মনে হয় বেশি চেনে আর কি। আচ্ছা, ছোটবেলা থেকে কি মনে হতো যে আমি সঙ্গীত করব বা তার পাশাপাশি অভিনয় জগতে আসবো, নাকি এটা হঠাৎ করেই অভিষেকটা ঘটানো? না, ছোটবেলায় আমার খুব ইচ্ছে হতো আমি পুলিশ ইন্সপেক্টর হব বড় হয়ে। আচ্ছা, যেটা আপনি অভিনয় করতে পারছেন। অভিনয় করতে পারছি, তো ওইটা ছোটবেলায় খুব ইচ্ছে ছিল এবং ওই স্বপ্ন দেখতাম। তারপর আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম, বিশেষ করে আমাদের এলাকায় আপনার বেলাল পাঠাগার, কচিকাচার আসর যেটাকে বলা হয়, ওখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা অংশগ্রহণ করা হতো। তো ওখান থেকেই মিউজিক, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, এসব বিষয়ের প্রতি আস্তে আস্তে আগ্রহ জন্ম নিল এবং আমাদের পরিবারের মধ্যেও তো সাংস্কৃতিক চর্চাটা আছে। তো ওখান থেকে আস্তে 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 জড়িয়ে পড়া আর কি। আচ্ছা, কিছুদিন আগে যেহেতু কোরবানি ঈদ গেল, তখন একটা কমন প্রশ্ন ছিল আপনি গরু নাকি ছাগল। এখন যেটা প্রশ্ন কমন, যেহেতু ফুটবল বিশ্বকাপ নিয়ে একদম টান টান উত্তেজনা কাজ করছে সবার মধ্যেই, এবং সবাই দল নিয়ে বেশ কনসিয়াস যে আপনি কোন দল, আমারও সেম কোশ্চেন, আপনি কোন দল? আমি ছোটবেলা থেকে ব্রাজিল, আমি জন্মের পর থেকেই ব্রাজিলকে দুইবার বিশ্বকাপ নিতে দেখলাম। তো ছোটবেলা থেকেই ব্রাজিলের নান্দনিক খেলা খুব আকর্ষণ করতো, যার ফলে দল আর পরিবর্তন করার প্রয়োজন পড়ে না আর কি। আচ্ছা, যদিও ব্রাজিলের সাথে আরেকটি দল অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়, যেটা হচ্ছে আর্জেন্টিনা। মানে এটা কমন যে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, বাকি দলগুলো তো বাঙালিরা মনে হয় চেনেই না, এরকম একটা ব্যাপার। বাট যারা পছন্দ করেন তারা কিন্তু স্পেসিফিক্যালি এখন দেখা যাচ্ছে তারাও এখন অনেক দল পছন্দ করছে। হ্যাঁ, এবং উত্তেজনাটা এই দুইটা দলেরই বেশি, যে কে কাকে কয়টা গোল দিচ্ছে এটা নিয়ে আসলে। তো এই ধরনের মজা কেমন করা হয় আড্ডাতে, যে পলাশ লোহ ওখানে আছে, কিন্তু যখন ফুটবলের কথা উঠছে তখন আসলে গানের বাদ দিয়ে কি আসলে গোল কয়টা দেওয়া হলো বা এই কথা কি শোনা হয়েছে কিনা? সেভেন আপ তো নিয়মিতই হয়, সেভেন আপ তো আছেই, এটা নিয়মিতই হয়, কারণ এখনো যেহেতু ফুটবলের সময় চলছে। এই সময়ে বিশেষ করে আমার ফেসবুকে যদি আমার 10টা পোস্ট হয়, তার মধ্যে 8টাই ফুটবল নিয়ে। তো সুতরাং এবং 8টার মধ্যে 7টাই খোঁচা দিয়ে আর্জেন্টিনাকে। তো সুতরাং এটা থাকবেই, আড্ডাতেও হয়, ফেসবুকেও হয়। এবং রিসেন্টলি একটা আর্জেন্টিনা ব্রাজিল দ্বৈরথ নিয়ে একটা গান করলাম। এই গানটিও ব্রাজিল আর্জেন্টিনার নিয়ে আর কি, বিশেষ করে দ্বৈরথ নিয়ে এই গানটি। আমি এবং সুজানা রূপা গানটি ডুয়েট গেয়েছি, এটি ইউটিউবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি এমন হতো যে সেখানে শুধু আর্জেন্টিনাই আছে, ব্রাজিল নেই, ব্রাজিলে কোনো কথা নেই, করতেন না? গাওয়াই হতো না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি বিষয়, যে যারা আর্জেন্টিনার ভক্তরা রয়েছেন আপনার গানের, তারা যে এখন যদি মন খারাপ করে যে আপনি ব্রাজিল করেন, এটা আসলে একটু ভাগ হবেই, যেমন নির্বাচন হলে ভাগ হয়ে যায় মানুষজন, তো গানের কিন্তু সবাই তো আমরা একই একই ঘুরে ফিরে একই, একটু দ্বৈরত্ব হবেই স্বাভাবিক, এখানে একটু দর্শক ভাগাভাগি হবেই, কিছু করার নাই। আচ্ছা, কি মনে হয় এবার বিশ্বকাপে আপনার দল জিতবে? আশা রাখি, কারণ এবার আমাদের দলে যিনি কোচ হিসেবে এসেছেন উনি খুবই পরিপক্ক, এবং আমরা নেইমারকে সর্বশেষ বিশ্বকাপ মনে হয় এটাই তার পেতে যাচ্ছি, সুতরাং অনেক বড় আশা করতেই পারি। অবশ্যই। আচ্ছা, আপনি একটি সিনেমা নিয়ে আমরা একটু গল্প জানতে চাই, সেটা হচ্ছে শিরোনাম হচ্ছে ময়নার চর। সেখানে আপনি খুব দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার সংক্ষেপ একটু জানতে চাই। ছবিটা আমরা গত বছরের আগের বছর সরকারি অনুদান থেকে ছবিটা করা। তো ওই ছবিটার একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র, পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার করেছি আমি। ছবিটির পরিচালনা মোস্তাফিজুর রহমান বাবু ভাই, খুবই অভিজ্ঞ একজন পরিচালক। তো এটার শুটিং করেছি আমরা
সেই নোয়াখালীর এক চরের মধ্যে, এই চরের মধ্যে আমরা শীতের মধ্যে টানা 12 দিন এটার শুটিং আমার লেগেছে 12 দিন। তো সব মিলিয়ে যেহেতু সরকার অনুদানের ছবি তো আর হিট করার মতো ওই আশাও করা যায় না, যেহেতু সরকারের অনুদানের ছবি, তো ওই জায়গা থেকে রিলিজ হলো, বেশ কিছু হলে গেল এবং দর্শক খুব বেশি যে দেখেছে তাও না, কিন্তু যতটুকুই যারা দেখেছে সবাই ছবিটার গল্প, দুর্দান্ত গল্প। ময়নার চর, মানে ময়না নায়িকার নাম, যে চরে তার বসবাস, হ্যাঁ, সেই চর দখল নিয়ে পুরো সিনেমাটা। তো সেখানে আমি একজন নেগেটিভ পুলিশ থাকি প্রথম দিকে, তারপর আস্তে আস্তে শেষের দিকে যখন নদীর পাড় এলাকার মানুষ যখন বিরাট বড় জলোচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাসে অনেক মানুষ দৌড়াদৌড়ি করে, একটা বৃদ্ধ বাবা তার বাবাকে সন্তান যখন দৌড়ে পালাতে হবে, বাবাকে রেখে, বৃদ্ধ বাবাকে ফেলে রেখে সন্তান দৌড়ে পালিয়ে যায়। তো ওই দৃশ্যটা আমার চোখে খুব দাগ কাটে। আমি তখন মাইকে ঘোষণা দিচ্ছিলাম পুলিশ হিসেবে পুরো এলাকায়। তো আমি ওই মাইক ফেলে দৌড়ায় যে ওই বৃদ্ধ লোকটাকে আমি কোলে করে নিয়ে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চেষ্টা করতে যেয়ে ওই ঝড়ের কবলে পরে আমি নিজেও মারা যাই। বৃদ্ধ লোকটা তো মারা যাই, শেষ পর্যন্ত পুলিশ হিসেবে আমি মারা যাই। তো অসংখ্য মানুষের লাশ ভেসে থাকে। তো শেষ দৃশ্যটা খুবই করুণা, মানে আবেগপ্রবণ ছবিটা, এবং বিশেষ করে মেসেজ আছে ছবির মধ্যে। ম্যাক্সিমাম ছবিতে তো মেসেজ থাকে না, মারামারি কাটাকাটি, কিন্তু এই ছবিতে মেসেজ আছে, সুন্দর মেসেজ। আচ্ছা, খুব ভালো। আপনার কণ্ঠে আমরা এই মুহূর্তে একটি গান শুনতে চাই, তারপর বাকি কথা হবে। রিসেন্টলি একটা বড় প্রজেক্টের কাজ করছি। প্রজেক্টটি হচ্ছে এটিএন ফোক মিউজিক, হ্যাঁ, এটিএন মিউজিক ফোক স্টুডিও, যেটা, এটার মধ্যে 2টা গান গেয়েছি। ওখান থেকে আমি একটা গান শোনাই, গানটি খুব শীঘ্রই রিলিজ হবে, ওখান থেকে একটি গান শোনাই। নিশি রাইতের বিলাসী পাখি গো পাখি, পাখি খোপাই পইরাছে বেলি ফুলের মালা। নিশি রাইতের বিলাসী পাখি গো পাখি, ও পাখি খোপাই পইরাছে বেলি ফুলের মালা। দেখিয়া তার রূপের ঝলক গো, ওরে দেখিয়া তার রূপের ঝলক গো, আমার মন হইছে বেতালা। নিশি রাইতের বিলাসী পাখি গো পাখি, ও পাখি খোপাই পইরাছে বেলি ফুলের মালা। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এটিএন ফোক স্টেশনে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? এই ফোক স্টুডিওর কাজ করার অভিজ্ঞতাটা, যিনি এটার পুরো দায়িত্বে আছেন, আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের কিংবদন্তি সুরকার সঙ্গীত পরিচালক মান্নান মাহমুদ, উনি খুঁজে খুঁজে ওনার বিশেষ করে যে প্যাটার্নের গানগুলো উনি করছেন, ফোক গান, আমার সবচেয়ে ভালো লেগেছে যে শিল্পী যে প্যাটার্নে গান করেন, ওনার ওই প্যাটার্নের ধরনটা ধরে ধরে উনি সুর করেছেন। তো ওনার সাথে আমার অনেকগুলো কাজ আগে হয়েছে, মানে আমার সুরে উনি মিউজিক করেছেন, এরকম অনেকগুলো কাজ করেছি, বিভিন্ন শিল্পী গেয়েছে, ওনার সাথে সঙ্গীতের কাজ করা হয়েছে, কিন্তু ওনার সুরে কখনো গাওয়ার সুযোগ হয় নাই। তো কাজ করতে যেয়ে যখন আমি সুর করে দিতাম, উনি ওইখানে আমার গানের মধ্যে উনি কিবোর্ড প্লে করতেন, মিউজিক করতেন, তখন আমার গাইড ভয়েসগুলো শুনে শুনে উনি বলতো, তুই তো খুব চমৎকার গাস, দেখি তোকে নিয়ে ভবিষ্যতে প্ল্যান করা যায় কিনা। যখন উনি এই মিউজিক এই ফোক স্টুডিওটা শুরু করলেন, তখন ওনার মাথায় কীভাবে যেন আসলো যে ওকে দিয়ে গান করাই। তখন ওনার সাথে আমার যোগাযোগ হলো, আসলাম এখানে, তখন 2টা গান দিল, তো গাওয়ার চেষ্টা করলাম, উনি প্লিজড হলেন এবং বললেন যে তোর জন্য আরও 2টা গান রেডি হচ্ছে। তো গেয়েছি, এবং উনি বলেছেন যে অনেকেই গেয়েছে, কিন্তু আমার মন জয় করেছে 2টা শিল্পী, কামরুজ্জামান রাব্বি, পলাশলো। তো এই কথাটা শুনে আমি খুবই আপ্লুত হয়েছি। আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আসলে। একদম। আচ্ছা, এখন তো সবাই খুব কম সময় এন্টারটেইনড হতে পছন্দ করে, এবং কম্পিটিশনটা সঙ্গীত শিল্পীদের জন্য বেশ কঠিন, কারণ গান যেহেতু প্রচুর হচ্ছে, সেহেতু গানগুলো দর্শকদের কাছে পর্যন্ত রাখা বা সেই প্রত্যেকটা গান দর্শকদের কাছে পৌঁছানোটা একটু ডিফিকাল্ট। সেই জায়গা থেকে যে মিউজিক ভিডিওর প্রতি যে পরিমাণ ইনভেস্ট করা হয়, যে পরিমাণ খরচ করা হয়, সেই পরিমাণ কি কামব্যাক হয় কিনা, যে আউটকামটা কি পাওয়া যায়, বা এত কেন করা হয়? কখনোই হয় না। কারণ হচ্ছে, যদি আপনি নর্মালি, যদি আমি ছোট বাজেটের কথা ধরি, বড় বাজেট বাদই দিলাম, একটা ছোট বাজেটের একজন আপনি মোটামুটি পরিচিত একজন শিল্পীকে দিয়ে গান করালেন, তার একটা পেমেন্ট আছে,
গীতিকার সুরকার একটা পেমেন্ট আছে, যেমন যিনি কম্পোজ করছেন তার একটা পেমেন্ট আছে, এবং গানটা ভিডিও করতে সেট বানিয়ে একটা বড় খরচ হয়। সব মিলিয়ে আমি একটা গান ধরলাম 40 থেকে 50 হাজার টাকা খরচ হলো। তো চ্যানেলে যত সাবস্ক্রাইবারই থাকুক না কেন, ওই 50 হাজার টাকা উঠতে তার মিনিমাম গানটার ভিউ লাগবে 70-80 লাখ। তো এত তো ভিউ হয় না একটা গানের, সর্বোচ্চ খুব বড় জোর কিন্তু 1-1.5 আমরা লাখ। কিছু গানে যে দেখি যে মিলিয়ন বিলিয়ন ভিউ, সেক্ষেত্রে কি এটা? সেগুলো যে কোম্পানি স্পন্সর করে, কোম্পানির তো সে কোম্পানি অনেক বছর ধরে চলে আসছে, তাদের পুরাতন কিছু গান আছে যেগুলার আসলে নিয়মিত মান্থলি একটা অ্যামাউন্ট আসতে থাকে, যেগুলোর হিউজ ভিউ আছে আগে। তো পরবর্তীতে যেগুলো তারা ইনভেস্ট করে সেগুলোতে লস হলেও তাদের মানে খুব একটা ঝামেলা হয় না, তারা ইনভেস্ট করতে থাকে, কারণ চ্যানেলে নিয়মিত গান দিতেই হবে। এটার একটা আছে যে মান্থলি মিনিমাম 4টা গান দেয়াই লাগবে, সপ্তাহে একটা করে গান চ্যানেলে যাওয়া লাগবে। তো ওই জায়গা থেকে তারা ওইভাবে পুষায় নেয়। কিন্তু নতুন কোম্পানি যারা কাজ করতে যায় আসলে ওইভাবে করা যায় না। কিন্তু যারা শৌখিন গীতিকার, শৌখিন কোম্পানি, যে মনে করে যেন আমি নিজের শান্তির জন্য গান করছি বা আমি শখে গান লিখি, তখন ইনভেস্ট করে যে কিছু গান করে ওই শখের কারণেই কিছু গান, ওটার ভিউয়ের আশা করে না, এভাবে কিছু গান হচ্ছে। কিন্তু প্রফেশনালি আসলে গান থেকে যে ভিউ উঠে এসে যে টাকাটা চলে আসবে ওটা হচ্ছে না, খুবই কম। আচ্ছা, এক্ষেত্রে তো আপনি গানের কথা বললেন, কিন্তু আমরা তো এখন যদি দেখি যে যেখানে আপনি বলছিলেন যে যারা এটা করছে বা যারা স্পন্সর আছে তাদের আরো আগে ভিডিও বা তাদের একটু লস হলেও তারা ওটা ব্যালেন্স করতে পারছে, কিন্তু যে গানগুলো এখন ভাইরাল হচ্ছে সেই গানগুলো কতটা কোয়ালিটিফুল, বা দর্শক এই যে গানের ভিউয়ের ক্ষেত্রে যে আমরা ভিউ দেখে জাজ করি, ইভেন তো আমরা যদি কোনো একটা গান সার্চ করি, সাপোজ বাংলাদেশ মোস্ট ফেমাস সং, তাহলে দেখা যায় যে যেগুলো ভিউ বেশি হয়েছে সেগুলোই অটোমেটিক্যালি সামনে চলে আসবে। কিন্তু সেই গানগুলোর কোয়ালিটি সম্পর্কে কি মনে হয় যে কতটুকু কোয়ালিটি? যেমন দর্শক তো অনেক রকমের দর্শক আছে, যেমন আমি যে রুচি বা যে টেস্ট নিয়ে আমি বড় হয়েছি, আমি কাদের গান শুনি, তো তাদের একটা টেস্ট আমার কানের মধ্যে আছে। কিন্তু হঠাৎ করে যদি কোনো সস্তা কথার বা খুবই চটুল কথার গান চলে আসে, আমি কিন্তু দেখি। তার মানে সব শ্রেণীর দর্শকরাও ভালো গানও শোনে, খারাপ গানও শোনে। আবার কিছু দর্শক আছে যে ভালো গানের ধারে কাছেও যায় না, ওই চটুল গানটাই শোনে, কমার্শিয়াল গানটাই শোনে। আর যেহেতু গান এখন দেখার বিষয়, তো পোস্টারে থাম্বনেইলে যদি চটকদার কোনো ছবি টবি থাকে, সবার আগে ক্লিক করা হয় সেটার মধ্যে। তো ওই জায়গা থেকে কোয়ালিটি, আপনি চটকদার গানের মধ্যে কোয়ালিটি আশা করাই যায় না। সেটা ধরে নিতে হবে চটকদার গান খুবই কমার্শিয়াল গান, এবং কথাবার্তা খুব সস্তা হবে। কারণ ভালো কথার গান গত দেখেন 15-20 বছরে মানে হাতে গোনা 2-4টা ভালো গান ছাড়া খুব বেশি ভালো গান সামনে আসেনি, সব চটকদার গানই এসেছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে আমরা কোন ধরনের গান শুনবো? যে গানটি করছি, গানটির গীতিকবি রবিউল ইসলাম এবং গানটি সুরসঙ্গীত করেছেন রুবেল রহমান, আমার খুব মৌলিক গান, রিসেন্টলি রিলিজ। নিঃসঙ্গতার সমাধান তুমি জানো কি, ও অশ্রু ভেজা যমুনার জল, জানো নাকি সাহারা হিমালয়ে পাথরে গাড়া তাজমহল, নিঃসঙ্গতার সমাধান জানো কি, জিতেছি যত তার চেয়ে বেশি হেরেছি, অপবাদের সৌরভে হৃদয় ভরেছি, অবাক কাটে চেয়ে থেকে বিমুগ্ধ সাগর অতল, পাথরে গাড়া তাজমহল, নিঃসঙ্গতার সমাধান তুমি জানো কি, ও অশ্রু ভেজা যমুনার জল। বাহ, দারুণ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুবই চমৎকার একটা আড্ডা হয়েছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আমাকে উপস্থাপন করেছেন, এবং এটিএন বাংলার দর্শকদের এবং চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।